আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি। আচ্ছা, তারেক রহমানের নাগরিকত্ব কি? ব্রিটেন থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় তাকে ট্রাভেল পাস ইস্যু করা হয়েছিল বলে সংবাদ প্রকাশিত হয়েছিল। অন্যদিকে ব্রিটিশ কোম্পানি হাউসে কোম্পানি খোলার সময় তিনি তার নিজের পরিচয়ের জায়গায় ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছিলেন। এখন বাংলাদেশে নির্বাচন করতে হলে বিদেশি নাগরিক হলে নির্বাচন করতে পারবেন না, তাকে বিদেশি নাগরিকত্ব ছাড়তে হবে। যদিও বিষয়টি ঘোলাটে, কারণ অনেকেই বলে থাকেন যে তারা নাগরিকত্ব ছেড়েছেন কিন্তু তার প্রমাণ দেখাতে পারেন না। 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন পেয়েও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ এই বিদেশি নাগরিকত্বের জটিলতায় নির্বাচনে অংশ নিতে পারেননি। এবারও সেই বিদেশি নাগরিকত্বের প্রশ্ন উঠেছে বিএনপির একাধিক প্রার্থীকে নিয়ে, যার মধ্যে তারেক রহমান, আব্দুল আওয়াল মিন্টুর মতো বাঘা প্রার্থীরাও রয়েছেন। আর খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে উঠেছে জামায়াত, এনসিপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে কাজ করার অভিযোগ। সবচেয়ে বড় কথা হলো বিএনপি সেটা টের পেয়েই কিনা জানি না, হঠাৎই নির্বাচন কমিশনে গিয়ে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা বলে এসেছে। কেন? ভয় পেয়েছে দলটি? নির্বাচন হবে না ধরেই নিচ্ছি, তারপরও এসব আলোচনাটা হওয়া দরকার, কি বলেন? নির্বাচন হবে কি হবে না তা নিয়ে বাংলাদেশে বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত ঘোলাটে এবং সংঘাতপূর্ণ। দেশে বর্তমানে একটি অনির্বাচিত, অসাংবিধানিক এবং কার্যত অবৈধ ক্ষমতাসীন সরকার, যারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার নীল নকশায় মত্ত। অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে, সামাজিক অবক্ষয় চরমে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হতে হতে শ্বাসরুদ্ধকর অবস্থায় গিয়ে পৌঁছেছে। এমত অবস্থায় একটি নির্বাচনের ঘোষণা এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের আইনি এবং সাংবিধানিক অবস্থান নিয়ে যে বিতর্ক দানা বাঁধছে, তা কেবল আইনি প্রশ্ন নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণের এক গভীর সমীকরণও। সম্প্রতি বিএনপির একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল, বিএনপির নির্বাচন সংক্রান্ত কমিটি, যে তার প্রধান নির্বাচন কমিশনে গিয়ে পোস্টাল ব্যালট এবং দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যে আপত্তি এবং উদ্বেগ প্রকাশ করেছে, তা আপাতদৃষ্টিতে সাধারণ নির্বাচনী অভিযোগ মনে হলেও এর নেপথ্যে রয়েছে সুগভীর রাজনৈতিক কৌশল এবং অস্তিত্ব রক্ষার লড়াই। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে যে ঝড় উঠেছে, তার সাথে বিএনপির এই তড়িঘড়ি ইসি সাক্ষাতের বা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের যোগসূত্র অত্যন্ত স্পষ্ট। প্রথমে আসা যাক নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে। বর্তমান অবৈধ সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা শূন্যের কোঠায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যে অভিযোগ করেছেন তা অত্যন্ত গুরুতর। পোস্টাল ব্যালটে রাজনৈতিক দলগুলোর নাম এবং প্রতীকের বিন্যাস এমনভাবে করা হয়েছে যাতে কৌশলে বিএনপির নাম এবং তাদের প্রতীক ধানের শীষ ভোটারদের দৃষ্টিসীমার আড়ালে চলে যায়। এটি কোনো অসাবধানতা বা বর্ণানুক্রমিক ভুল নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক কারচুপি বা সাইকোলজিক্যাল রিগিং। এই সরকার জানে প্রবাসে তাদের জনসমর্থন নেই, তাই পোস্টাল ব্যালট বা অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণের প্রক্রিয়ায় তারা সূক্ষ্ম কারচুপির আশ্রয় নিচ্ছে। বাহরাইনে যে ব্যালট পেপারটা দেওয়া হয়েছে, মানে একটা ভাইরাল ভিডিওতে দেখা হয়েছে, বিএনপি সেটা উল্লেখ করেছে। তা প্রমাণ করছে যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশের বাইরেও ভোটের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং নির্বাচন কমিশন তার অংশ। তবে নির্বাচন কমিশনে গিয়ে নজরুল ইসলাম খানের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল দ্বৈত নাগরিকত্ব নিয়ে। তিনি বলেছেন, গত 15 বছরে নানা কারণে অনেককে বিদেশে যেতে হয়েছে, তাদের নির্বাচনের বাইরে রাখা উচিত হবে না। এই বক্তব্যটি বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি কি পরোক্ষভাবে দলের শীর্ষ নেতা তারেক রহমানের অনাগত আইনি জটিলতা মোকাবেলার ক্ষেত্র প্রস্তুত করলেন? তার মানে কি তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন? কিন্তু এর আগে তো এই ব্যাপারে তাদের পক্ষ থেকে সবসময় অস্বীকারই করা হয়েছিল, তাই না? বাংলাদেশের সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে কোনো ব্যক্তি বাংলাদেশের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত হন। বিএনপি নেতাদের এই হঠাৎ তৎপরতা এবং ইসিকে দ্বৈত নাগরিকত্ব ত্যাগের প্রমাণপত্রের বিষয়ে নমনীয় হওয়ার অনুরোধ জানানোর টাইমিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি পরিষ্কার ইঙ্গিত দেয় যে দলের হাইকমান্ড এই বিষয়টি নিয়ে আইনি এবং সাংবিধানিক শঙ্কার মধ্যে রয়েছেন।
ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্স প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং অন্যান্যদের শেয়ার করা তথ্যে দেখা যাচ্ছে 2015 সালে যুক্তরাজ্যে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড নামক একটি কোম্পানি খোলার সময় তারেক রহমান নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছিলেন। যদিও পরবর্তীতে সেটি সংশোধন করে বাংলাদেশ করা হয়েছে বলে দাবি করা হয়, কিন্তু এই সংশোধন বা নথির গড়মিল জনমনে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মনে প্রবল সন্দেহের জন্ম দিয়েছে। যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলামে থাকা এবং ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করা দুটি সম্পূর্ণ ভিন্ন আইনি প্রক্রিয়া। একজন ব্যক্তি যখন রাজনৈতিক আশ্রয়ে থাকেন তখন তিনি কার্যত রাষ্ট্রহীন বা নিজের দেশের পাসপোর্ট ব্যবহারে অক্ষম হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশ নাগরিক হয়ে গেছেন। ব্রিটিশ নাগরিক হতে হলে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে রানীর প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিতে হয়। প্রশ্ন হলো, তারেক রহমান কি সেই শপথ নিয়েছেন? যদি তিনি 2015 সালে কোম্পানির নথিতে নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করে থাকেন, তবে সেটি কি নিছক টাইপিং এরর নাকি একটি সত্য গোপন করা? একজন শীর্ষ রাজনৈতিক নেতা যিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই অনেকে মানছেন, তার পক্ষে এমন ভুল কি গ্রহণযোগ্য? আর যদি তিনি সত্যি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করে থাকেন, তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি নির্বাচনে অযোগ্য। এই সত্যটি বিএনপি নেতারা জানেন বলেই কি নির্বাচন কমিশনে গিয়ে দ্বৈত নাগরিকত্বের আইনি প্যাচ খেলার চেষ্টা করছেন বা খোলার চেষ্টা করছেন তারা? মজার ব্যাপার হলো, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান দুজনেই ব্রিটিশ নাগরিক বলে প্রমাণ রয়েছে। তারা যদি তারেক রহমানের ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, তাহলে তারা যে প্রক্রিয়ায় ব্রিটিশ নাগরিক হয়েছেন তারেক রহমানেরও একই প্রক্রিয়ায় ব্রিটিশ নাগরিক হওয়ার কথা, কিন্তু সে কথা হয়তো গোপনই থাকছে আপাতত। ভাইরাল পোস্টে তারেক রহমানকে সবুজ পাসপোর্টের প্রমাণ দাখিল করার অনুরোধ জানানো হয়েছে। এটি একটি আবেগ ঘন আবেদন হলেও এর আইনি ভিত্তি কিন্তু খুব শক্ত। বিগত সরকার দাবি করেছিল যে তারেক রহমান তার পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে জমা দিয়ে নাগরিকত্ব বর্জন করেছেন। বিএনপি বরাবরই দাবি করে আসছে যে তিনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন এবং পাসপোর্ট নবায়ন করতে না দেওয়ায় তিনি তা জমা দিতে বাধ্য হয়েছেন। কিন্তু এখানে মূল সমস্যা হলো স্বচ্ছতার অভাব। পাসপোর্ট না থাকা এবং নাগরিকত্ব না থাকা এক বিষয় নয়, কিন্তু তারেক রহমান যদি ব্রিটিশ পাসপোর্টধারী হয়েই থাকেন, তবে তাকে অবশ্যই সেই পাসপোর্ট বা নাগরিকত্ব সারেন্ডার করার দালিলিক প্রমাণ দাখিল করতে হবে নির্বাচন করতে হলে। বর্তমান অবৈধ সরকার এবং তাদের নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন হয়তো তারেক রহমানকে এজন্য কিছু বলবে না বা তার সম্পর্কে জনসম্মুখে কিছু প্রকাশ করবে না, কিন্তু তারেক রহমানের রাজনৈতিক প্রতিপক্ষরা কি তাকে ছেড়ে দেবে? তারা তো তারেক রহমানকে বিদেশি নাগরিক বলে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করবেই, তাই না? বর্তমান সরকার দেশটিকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। ব্যাংকগুলো দেউলিয়া, বিচার বিভাগ পরাধীন এবং প্রশাসন দলীয় ক্যাডারে পূর্ণ। এই পরিস্থিতিতে জনগণ একটি পরিবর্তন চায়। সেই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে বিএনপি তারেক রহমানকে সামনে এনেছে, কিন্তু তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে এই অস্পষ্টতা বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎকে টালমাটাল করে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। এখনো বিষয়টি ফেসবুক পর্যায়ে আছে। দু একদিনের মধ্যেই হয়তো বিষয়টি নিয়ে মাঠ গরম করা হবে এবং এই তারেক রহমানের শত্রুপক্ষ বা নির্বাচনে তাদের প্রতিপক্ষ যারা আছেন তারা এটি নিঃসন্দেহে জনগণের কাছে নিয়ে যাবেন এবং তারপর সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে। জনগণ তাদের নেতার কাছে শতভাগ সততা এবং স্বচ্ছতা আশা করে। তারেক রহমান যদি ব্রিটিশ নাগরিক না হন, তবে এখনই উপযুক্ত সময় তা প্রকাশ্যে ঘোষণা করার এবং তার দালিলিক প্রমাণ উপস্থাপন করার। আর যদি তিনি কৌশলগত কারণে নাগরিকত্ব নিয়েও থাকেন, তবে সংবিধানের 66 অনুচ্ছেদের দোহাই দিয়ে তাকে আটকানোর যে ছক তার বিরোধীরা কষছে, তা মোকাবিলার জন্য বিএনপিকে কেবল নির্বাচন কমিশনে ধর্ণা দিলেই হবে না, বরং আইনি এবং রাজপথের লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তারেক রহমান কি ব্রিটিশ নাগরিক? এই প্রশ্নের উত্তর কেবল একটি হ্যাঁ বা না এর মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের আগামী দিনের ক্ষমতার রাজনীতির চাবিকাঠি। জনগণের সামনে আপন স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতা নিশ্চিত করা এখন তারেক রহমানের জন্য ফরজ কাজ হয়ে দাঁড়িয়েছে। সবুজ পাসপোর্ট কেবল একটি ট্রাভেল ডকুমেন্ট নয়, এটি এদেশের মাটি, মানুষের প্রতি আনুগত্যের প্রতীকও। বিদেশি নাগরিকত্বের অভিযোগ মাথায় নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া নৈতিকভাবে দুর্বল অবস্থান তৈরি করে দেবে এই পাসপোর্ট সংক্রান্ত জটিলতা। তাই সময় এসেছে ধোঁয়াশা কাটানোর, নতুবা এই একটি আইনি দুর্বলতাই হতে পারে ইউনূসের ফ্যাসিবাদী সরকারের হাতে বিএনপিকে ঘায়েল করার সবচেয়ে বড় অস্ত্র।
ইউনূস সরকার তো তাই চাইছে। বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে যে উদ্বেগের কথা জানিয়েছে তা থেকেই বোঝা যায় ধোঁয়াশা আছে। ইউনূসের বর্তমান অসাংবিধানিক সরকার যে কোনো মূল্যে নির্বাচন বানচাল করতে চাইবে, এটা স্বাভাবিক। এখন তারেক রহমানের নাগরিকত্ব ইস্যুতে যদি সেটা করা যায়, এর চেয়ে ভালো কিছু তো আর হতে পারে না, তাই না? কারণ তারেক রহমান নির্বাচনে অযোগ্য ঘোষিত হলে বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপি নির্বাচনে না গেলে নির্বাচন হলেও হতে পারে, না হলেও কোনো সমস্যা নেই কোনো পক্ষের। আছে বলেন? প্যাচ কিন্তু লেগে গেছে। কি ভয়ঙ্কর প্যাচ, বুঝতে পারছেন? মানে স্ক্রু, গিট্টু, নির্বাচনী গিট্টু, আমি এর নাম দিয়েছি। ঐতিহাসিক নির্বাচনের কোনো আমেজ নেই, উল্টো নিরাপত্তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত সরকার। সরকারের মিত্রদের খুশি রেখে কতটুকু দায়িত্ব পালন করতে পারবে তা নিয়ে চিন্তিত পুরো পুলিশ বাহিনী। আর সরকারের মিত্রদের ঘুম হারাম হয়ে যাচ্ছে জোট আর আসন ভাগাভাগি নিয়ে। সরকার, প্রশাসন আর সরকারি মিত্রদের এসব চিন্তা দৃশ্যমান, এসব নিয়ে নিয়মিত গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। তবে পর্দার আড়ালে সরকারের মানে যমুনার যে চিন্তা, সেটি একেবারে ভিন্ন কিছু নিয়ে, যারা মাঠে নেই তাদেরকে নিয়ে। মাঠে না থেকেও সরকারের চিন্তা বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। চিন্তা বেড়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মার্কিন সফরের পর। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে কাজ করতে গত মে মাসে বিদেশিরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের সুপারিশ করেছিল। সেজন্য সরকারের আইন উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা সফরও করেছিলেন। সে চিন্তায় কেন ভাটা পড়েছে সে বিষয়ে জানতে চেয়েছে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ। সাথে যোগ হয়েছে আরো বেশ কয়েকটি দেশ এবং সংস্থার পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ। আবার গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা হলো, নির্বাচনের মাঠ থেকে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রাখায় সহিংসতা আর বিশৃঙ্খলা বেড়ে যেতে পারে বহুগুণে, যেটি সামাল দেয়া অসম্ভব হয়ে পড়তে পারে। সাথে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাড়লে বিদেশিদের প্রশ্নের মুখে পড়তে হতে পারে সরকারকে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীরা 18 জানুয়ারির পর ব্যাপকভাবে সক্রিয় হতে পারে। এমন পরিস্থিতিতে দেশে ও বিদেশে নানা তরফ থেকে আওয়ামী লীগকে নিয়ে আসা নানামুখী চাপ নিয়ে এখন সরকারকে ভাবতে হচ্ছে। অন্যদিকে সরকারের 3 মিত্রই চিন্তিত কিভাবে আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের বাক্সে আনা যায়। বলা যায়, মাঠে না থেকে মাঠের অনেকখানি দখলে রেখেছে আওয়ামী লীগ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবচেয়ে বড় দরকার শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু গণমাধ্যমের খবর হলো, ভোটকে ভয় পাচ্ছে পুলিশ। ভোটের দিন স্বাধীন ও চাপ মুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কিনা তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি, শঙ্কা। পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা, মাঠ পর্যায়ে রাজনৈতিক ও অন্যান্য চাপের কারণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন বাধাগ্রস্ত হতে পারে। সে কারণে নির্বাচনের দিন আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনে সরকারের কাছ থেকে নিশ্চয়তা চায় পুলিশ। আবার প্রতিদিনই খুন আর সন্ত্রাসী ঘটনা ঘটছে, যা নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিয়ে জনমনে আছে আতঙ্ক। বিশেষ করে সরকারের মিত্ররা গত 17 মাসে পুলিশের উপর যে পরিমাণ মব সন্ত্রাস চালিয়েছে তা নিয়ে চিন্তিত সরকার। অবশ্য সরকারের মিত্ররা আপাতত ব্যস্ত নিজেদের ঘোষিত জোটের ভাঙ্গন ঠেকাতে। ইসলামী ভোট একই বাক্সে আনার ঘোষণা দিয়ে জামাত ইসলামী সহ 8টি দল জোটের ঘোষণা দিয়েছিল। পরে সে জোটে যোগ দেয় সরকারি কিংস পার্টি, এনসিপি, এবি পার্টি ও এলডিপি। এনসিপির যোগ দেওয়ার পরে আসন ভাগাভাগি নিয়ে শুরু হয় জোটের বিবাদ। আসন ভাগাভাগি নিয়ে এই 11 দলীয় জোট যৌথ ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা ভেস্তে গেছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, জামাত ইসলামীর সঙ্গে আসন সমঝোতা যখন জটিলতায়, তখন নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। গাজী আতাউর রহমান বলেন, 20 জানুয়ারি হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হলো ফেব্রুয়ারির 12 তারিখ। ফেব্রুয়ারির 12 তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে। একাধিক গণমাধ্যমের খবর বলা হয়েছে, জামাত ইসলামী নিজেদের জন্য 109টি আসন রেখে মিত্রদের জন্য 110টি ছেড়ে দিতে চায়। সেখানে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন 50টি আসন চাইছে, কিন্তু জামাত 40টির বেশি আসন ছাড়তে রাজি নয়। সমস্যা আছে মাওলানা মামুনুল হকের সাথেও।
আশঙ্কা দেখা দিয়েছে আসন সমঝোতা না হলে এই জোট থেকে জামাত ছাড়া বেশিরভাগ ইসলামিক দল বেরিয়ে যেতে পারে। দর্শক, এইসব দৃশ্যমান চিন্তার বাইরে সরকারকে সামাল দিতে হচ্ছে অদৃশ্যমান একটি বিষয়কে, সেটি হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ। গত বছরের 12ই মেতে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা, দলটি যদি নিষিদ্ধ থাকে তাহলে তার ভোটাররা কি করবে, এসব নিয়ে বহু আলোচনা হয়েছে। সবশেষ বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন 4 ব্রিটিশ এমপি। তারা বলেছেন, সব দলের অংশগ্রহণ না থাকলে কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। হাউস অব কমন্সের 4 এমপি হলেন বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জেস আতওয়াল এবং ক্রিস ল। বিবৃতিতে তারা বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, কিন্তু এমন পরিস্থিতিতে ব্যাপক জনসমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে। এক্ষেত্রে জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের মিত্রদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে। এই 4 ব্রিটিশ এমপি বলেছেন, মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ সাধারণ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং তারা ভোট দিতেই যাবেন না। বিবৃতিতে বলা হয়, সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ আরোপ করা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার উচিত হয়নি, যারা কিনা নিজেরাই অনির্বাচিত। দর্শক, এর আগে ব্রিটিশ, আমেরিকান ও অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা এমন চিঠি দিলেও অধ্যাপক ইউনূস তার আগের অবস্থানই অনড় ছিলেন, যে অবস্থানটি তিনি প্রকাশ করেছিলেন 2024 সালের 30 অক্টোবর। ওই দিন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে। তবে একাধিক সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আমেরিকা সফর অধ্যাপক ইউনূস ও তার পরিষদকে চিন্তায় ফেলেছে। 8 থেকে 12 জানুয়ারি আমেরিকা সফর করেন খলিলুর রহমান। সেখানে অ্যালিস্টার হুকার ও পল কাপুর সহ তিনি বেশ কয়েকজন মার্কিন শীর্ষস্থানীয় কর্মকর্তার সাথে বৈঠক করেন। জানা গেছে, সেসব বৈঠকে মার্কিনীদের পক্ষ থেকে 7টি বিষয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজরে আনা হয়। সেই 7 বিষয়ের মধ্যে একটি হলো আওয়ামী লীগ ও সামনে নির্বাচন। জানা গেছে, ওই বৈঠকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়টি আলোচনায় উঠে আসে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়। খলিলুর রহমানের পক্ষ থেকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি জানানো হলে মার্কিন কর্মকর্তা প্রত্যুত্তরে বাংলাদেশের 17টি জঙ্গি সংগঠনের সদস্যদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না সে বিষয়ে জানতে চাওয়া হয়। প্রশ্ন রাখা হয়, জেলপলাতক জঙ্গি সংগঠনের নেতারা প্রকাশ্যে কর্মকাণ্ড চালাচ্ছে কিভাবে। দর্শক, গত বছরের মে মাসে বিদেশি বেশ কয়েকটি দেশ ও সংস্থার পক্ষ থেকে সরকারকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। 10 মে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, এই কমিশন গঠন করবে সরকার। পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের কমিশন গঠন করার জন্য দক্ষিণ আফ্রিকার কথা স্মরণ করা হয়। কারণ 1995 সালে সর্বজন শ্রদ্ধেয় আর্চ বিশপ ডেসমন্ড টুটুর নেতৃত্বে সেখানে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হয়, তার অনুসৃত প্রক্রিয়া, পদ্ধতি, বিধিবিধান সবই আদর্শ ও অনুসরণযোগ্য বলে সারা পৃথিবীতে মান্যতা পেয়েছে। এরপর কিভাবে এই কমিশন গঠন করা যায় সে অভিজ্ঞতা নিতে দক্ষিণ আফ্রিকায় যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। কিন্তু সফর থেকে ফিরে তাদের সে পথে আর আগাতে দেখা যায়নি। অবশ্য তার আগেই বিদেশিদের চাপ সামলানোর জন্য অধ্যাপক ইউনূস কয়েকটি বিদেশি মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে বলেন, আওয়ামী লীগ নির্বাচন করবে কি না সেটি তাদের সিদ্ধান্ত নিতে হবে। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, তার দল নির্বাচনে অংশ নিতে চায়। 13 জানুয়ারি সন্ধ্যায় অধ্যাপক ইউনূসের সাথে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালন করে যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক অ্যালবার্ট গম্বিস ও পার্সটন। তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের বিষয়ে জিজ্ঞাসা করেন। অধ্যাপক ইউনূস অবশ্য বলেছেন, এই কমিশন করা যেতে পারে, তবে এখন নয়। এটি না করার দায়ভার তিনি চাপিয়েছেন আওয়ামী লীগের উপর, কারণ আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি।
সূত্রগুলো বলছে, খলিলুর রহমানের সাথে বৈঠকে মার্কিন কর্মকর্তারা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ব্যাপক অসন্তুষ্টির কথা জানিয়েছেন। বিশেষ করে সরকার সমর্থকদের মব সন্ত্রাসের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারকে পরোক্ষভাবে দায়ী করা হয়। সাথে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা বিরাট প্রশ্নের মুখে পড়তে পারে বলে জানান মার্কিন কর্মকর্তারা। খলিলুর রহমানের ওই সফরের পর থেকে অধ্যাপক ইউনূস ও তার পরিষদের চিন্তা অনেকখানি বেড়েছে। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি কূটনীতিকদের যে টুইস্ট গ্রুপ, সেটির কর্তৃত্ব অনেকখানি ব্রিটিশ ও মার্কিনীদের হাতে। আবার ভারতের পক্ষ থেকেও অনেক দিন ধরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে। ফলে শেষ পর্যন্ত ঐতিহাসিক নির্বাচন নিয়ে বিদেশিদের সমর্থন যদি পাওয়া না যায়, সেটি নোবেল বিজয়ী ইউনূসের জন্য একটা বড় ধাক্কা। এমন চিন্তার সাথে যোগ হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা। গোয়েন্দা রিপোর্টগুলো বলছে, কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগ 18 জানুয়ারির পর থেকে মাঠে নামতে পারে। বিশেষ করে আগের মতো জটিকা মিছিল শুরু করলে জনমনে ভোট নিয়ে শঙ্কা আরো বাড়তে পারে। অন্যদিকে সরকারের মিত্রদের চিন্তা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশের 2026 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মাঠ পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদের অনেকেই। দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠ পর্যায়ের জোর তৎপরতা দৃশ্যমান হচ্ছে। জন্য স্থানীয় পর্যায়ে নৌকার সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা, হামলা ও হয়রানি থেকে রক্ষার ও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে দলটির ভোটারদের সমর্থন আদায়ে নানা কৌশল ও তৎপরতা দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের প্রার্থীদের। এরই মধ্যে আওয়ামী লীগকে নিয়ে জামাত ও বিএনপি নেতাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। দর্শক, যমুনা ও তার মিত্রদের এমন নানামুখী চিন্তা ও